নমস্কার বন্ধুরা, আজকে আমি ভূগোলের জলপ্রপাতের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব। প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী জলপ্রপাত কিন্তু 3 রকমের হয়, যেমন প্রপাত বলি বা শ্রেণীবদ্ধ জলপ্রপাত, নির্ঝর বা কাসকেড এবং খরস্রোতা বা র্যাপিড। সাধারণভাবে এরা সকলেই জলপ্রপাত নামে পরিচিত। প্রপাত বলি বা শ্রেণীবদ্ধ জলপ্রপাত প্রকাণ্ড জলধারা বা নদীর পরপর কয়েকটি জলপ্রপাত সৃষ্টি করে নিচের দিকে নেমে এলে তাকে বলা হয় প্রপাত বলি বা শ্রেণীবদ্ধ জলপ্রপাত। ইংরেজিতে এরা ক্যাটারাক্ট নামে পরিচিত। খাতুম থেকে আসোয়ান পর্যন্ত নীল নদের গতিপথে 6টি বিরাট ক্যাটারাক্ট লক্ষ্য করা যায়। ক্যাটারাক্টগুলো দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু জল প্রবাহিত হয়। এখানে একটা কথা আমি বলতে চাচ্ছি যে এই শ্রেণীবদ্ধ জলপ্রপাত হচ্ছে যে অনেকগুলো যদি ধাপ হঠাৎ করে একটা নদী বারবার যদি তার পতন হয়, মানে উঁচু জায়গার থেকে নিচে যদি নেমে আসে, তখনই কিন্তু এই শ্রেণীবদ্ধ, মানে বারবার যদি উপর থেকে নিচে নামতে তার সরল রেখায় না গিয়ে যদি বারবার এল প্যাটার্ন বা ভি প্যাটার্নে যদি নামে, তখনই কিন্তু এই জিনিসটা ভালো করে লক্ষ্য করা যাবে। নির্ঝর বা কাসকেড অপেক্ষাকৃত ক্ষুদ্র জলপ্রপাত নির্ঝর বা কাসকেড নামে পরিচিত। কোনো কোনো সময় নদীকে একাধিক ক্ষুদ্র জলপ্রপাত সৃষ্টি করে প্রবাহিত হতে দেখা যায়, এদের বলা হয় কাসকেড। উত্তর আয়ারল্যান্ডে টিয়ারস অফ দ্য গ্ল্যান এই প্রকার জলপ্রপাতের উৎকৃষ্ট কিন্তু উদাহরণ। তারপর কি খরস্রোত বা র্যাপিড। খরস্রোত নদীর স্বাভাবিক স্রোতের চেয়ে খর অর্থাৎ তীব্র, কিন্তু কাসকেড অপেক্ষায় মৃদু, মানে অতিরিক্ত না আবার একদম মিডিয়ামও না, তার জন্য একটুখানি ধীরে প্রবাহিত হয়। এখানে কি হয়, নদী প্রবাহে এক লাফে না নেমে সিঁড়ির মতন ছোট ছোট ধাপ নিয়ে নামে এবং আফ্রিকার জায়রা নদীর এই একাদিক্রমে 32টি খরস্রোত সৃষ্টি করে, মানে 270 মিটার নিচে নেমে আসে। এরা লিভিংস্টোন জলপ্রপাত নামেও পরিচিত। এবার দেখো এই যে খরস্রোত কিভাবে হয়, দেখো এদিকে কোমল শিলা, কঠিন শিলা, কোমল শিলা, কঠিন শিলা, এভাবে যখন শিলাস্তর গঠিত থাকে, তার মধ্যে যদি নদীর জল এইভাবে যদি বারবার, দেখো এই জায়গাটার থেকে বারবার নামতে নামতে কতটা পরিমাণ ও নিচে নেমে আসে। যেমন এখানে যেমন বলে 32টি খরস্রোত সৃষ্টি করে, 270 মিটার নিচে নেমে যায়, এটাকে কি বলে, খরস্রোত বা র্যাপিড। এবার দেখো জলপ্রপাত সৃষ্টির কারণগুলো কি। বিভিন্ন কারণে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয়। মালভূমির খাড়া প্রান্ত ভাগ, নদীপথের চ্যুতি উপস্থিতি, হিমাবহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ঝুলন্ত উপত্যকা এবং নদীর গতিপথে শিলাস্তরের ভিন্ন ভিন্ন অবস্থান, ভূ আন্দোলন ইত্যাদি। মালভূমি খাড়া প্রান্তভাগ। কোনো কোনো মালভূমি খাড়া ঢালে সমভূমির সঙ্গে মেশে, এরূপ ভূমিভাগের ওপর দিয়ে নদী প্রবাহিত হলে মালভূমি খাড়া প্রান্তভাগে জলপ্রপাত সৃষ্টি হতে দেখা যায়। যেমন ছোটনাগপুর মালভূমির সুবর্ণরেখা নদীর গতিপথে কিন্তু হুড্র জলপ্রপাত। আবার খাড়া মালভূমির প্রান্তভাগে যদি থাকে, তাহলে এরূপ খাড়া ঢালকে বলা হয় প্রপাত রেখা। উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব প্রান্তে আপালেসিয়ান পর্বতে খাড়া ঢালে উপকূল সমভূমির সঙ্গে মিশেছে, ফলে অনেকগুলি ছোট ছোট জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে অফলাইন নামেও ফল লাইন নামেও পরিচিত। আরেকটা জিনিস কি, এই যে কোনো নদীর জলপ্রপাত তখনই সৃষ্টি হয় যখন উঁচু স্থান থেকে নিচে নামে। তো এখানে মালভূমিতেও সেই কী হয়, খাড়া যে প্রান্ত ভাগগুলোতে যখন জল নেমে আসে, তখনই কিন্তু এই নদী গতিপথে কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয়। ছোটনাগপুর মালভূমিতে এই হুড্র জলপ্রপাত কিন্তু বিখ্যাত। আচ্ছা, নদী পথে চ্যুতির উপস্থিতি। নদীর গতিপথে কোনো চ্যুতি অবস্থান করলে তাকে চ্যুতির উচ্চ
অংশ থেকে নিম্ন অংশে নদী নেমে আসার সময় জলপ্রপাতের সৃষ্টি হয়। চ্যুতির উচ্চ অংশে কঠিন থাকে, না হলে নদীর মস্তকমুখী ক্ষয়কার্যের ফলে জলপ্রপাতটি কিন্তু অবলুপ্ত হয়। আফ্রিকার জাম্বেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত এইভাবে। এবার দেখো এই চ্যুতিটা কি, এটা কিন্তু নদীর জলপথ যখন আমরা করব, চ্যুতিটা কিন্তু অনেকটা কি করে ভীষণভাবে প্রভাব বিস্তার করে। আবার দেখো এই নদীর কিন্তু মস্তকমুখী ক্ষয়কার্যের সময় জলপ্রপাতটি কিন্তু অবলুপ্ত হয়। আবার দেখো হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয়। ঝুলন্ত বলে ঝুলে থাকে একটা পার্বত্য অঞ্চলটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সেটা তো জমে থাকে, তো সারা বছর যখন ঠান্ডার সময় তখন কিন্তু ওই জায়গাটা কিন্তু ধীরে ধীরে ঝুলে যায়। তো ঝুলন্ত উপত্যকায় প্রধান হিমবাহের উপত্যকার উপর খাড়াভাবে অবস্থান করে। এছাড়া প্রধান হিমবাহটি উপত্যকা থেকে ঝুলন্ত উপত্যকাগুলো চেয়ে বেশি গভীর হয়ে থাকে, তাই ঝুলন্ত উপত্যকায় নদীগুলো জলপ্রপাতের সৃষ্টি করে। আমেরিকা যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঞ্চলে ইয়োসেমিটি জলপ্রপাত এভাবেই সৃষ্টি হয়েছে। নদীর গতিপথে শিলাস্তরে ভিন্ন ভিন্ন অবস্থান। নদীর গতিপথে কঠিন, কোমল ইত্যাদি বিভিন্ন রকমের শিলা থাকে, কোনোটা উলম্বভাবে, কোনোটা হচ্ছে সমান্তরালভাবে অবস্থান করে। তাহলে সেখানে কি হয়, কম বেশি ক্ষয়কার্য পরিবর্তন হয়, কিংবা সেখানে ক্ষয়কার্যের ধাপধারা আলাদা আলাদা হয়, তার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু জলপ্রপাত দেখা যায়। আবার কঠিন কোমল শিলায় পরস্পর আনুভূমিক বা সমান্তরালভাবে বিন্যস্ত হলে তাতে কঠিন শিলার নিচে অবস্থিত কোমল শিলা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে তার কিন্তু এই জলপ্রপাতে তার এই যে ধরনটা, যে নদীর শিলাস্তরে ভিন্ন প্রকৃতির জন্যই কিন্তু নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। ভূ আন্দোলন, সেটা তো সবাই জানে, ভূ আন্দোলনের ফলে গতিপথ পরিবর্তন হয়, খাড়া ঢালের সৃষ্টি হয়, সাময়িকভাবে জলপ্রপাতের উদ্ভব করে। নবীন ভঙ্গিল প্রভৃতি অঞ্চলে কিন্তু এইরকম জলপ্রপাত দেখা যায়। অবশ্য কিছুদিনের মধ্যেই আবার এগুলো কি হয়, অবলুপ্ত হয়ে যায়। আবার দেখো জলপ্রপাতের আবার পশ্চাৎসারণও আছে। ভূপৃষ্ঠের কোনো অংশ জলপ্রপাত পিছন দিকে ক্রমশ সরে যেতে দেখা যায়। এইরূপ অবস্থান সৃষ্টি হলে তাকে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলা হয়। নিম্নলিখিত কারণে জলপ্রপাত পশ্চাৎ অপসারণ হয়। কেমন টাইপের, এই দেখো এখানে ছবিতে দেখো নায়াগ্রা জলপ্রপাতের এই চিত্রটা এখানে দেওয়া হয়েছে, এখানে পশ্চাৎ অপসারণ হয়েছে। কি, এই দেখো জলপ্রপাতটা এখান দিয়ে হয়েছে, এখানে খাড়া ঢালের অবস্থান এবং নদীটা কিন্তু পেছন দিকে চলে যায়। এবার পেছন দিকে মানে কি, ওই ওপর দিকে রিটার্ন যায় না, এটা যে কঠিন শিলা কোমল শিলা থাকে, তো এই কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হলে পরে কি হয়, জলটা পেছন দিক দিয়ে ইউ শেপ নিয়ে, এই দেখো এখানে ইউ শেপ নিয়ে মানে জলটা পেছন দিক দিয়ে এসে আবার সেম জায়গায় পড়ে। এটা না যে পশ্চাৎ অপসারণ মানে হচ্ছে যেখান থেকে এসেছে আবার ওখানেই রিটার্ন যাচ্ছে, সেটা না। এখানে যে কোমল শিলা যেহেতু ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে কি হয়, জলটা পেছন দিক দিয়ে আবার নামে সেই সেম জায়গায় পড়ে। এই নায়াগ্রা জলপ্রপাতে কিন্তু পশ্চাৎ অপসারণ আমরা দেখতে পাই। পর্বতে একই ঢালে ছোট ছোট কয়েকটি যে কোমল শিলা বা কঠিন শিলার অবস্থান থাকে, সেইখানেই আমরা দেখতে পাই। ওই যে পর্যায়ক্রমে কঠিন শিলা কোমল শিলায় আনুভূমিকভাবে বিন্যস্ত থাকলে সেই সব জায়গায় আমরা দেখতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এটি বছরে 1.5 থেকে 1 কিলোমিটার কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এভাবে জলপ্রপাতে 11 কিলোমিটারের বেশি পথ পিছিয়ে এসেছে নায়াগ্রা জলপ্রপাত। আচ্ছা, তারপরে কি প্রবালপুঞ্জ বা প্রপাতকূপ। জলপ্রপাতের পাদদেশে জলস্রোতের সঙ্গে পতিত শিলাখণ্ডের আঘাতে প্রায় গোলাকার একটি গহ্বরের সৃষ্টি হয়, একে প্রপাতকূপ বলে। জলপ্রপাতের উচ্চতা, জলের আয়তন, প্রস্তরখণ্ডের পরিমাণ ওপর প্রপাতকূপের আয়তন গভীর নির্ভরশীলতা। এখানে প্রকাণ্ড জলপ্রপাতের পাদদেশে বিশাল আকৃতি, দুর্বল জলপ্রপাতের পাদদেশে ক্ষুদ্রাকৃতি প্রপাতকূপের সৃষ্টি হয়। শুষ্ক ঋতুতে নদীতে জলের পরিমাণ হ্রাস পেলে কখনো কখনো প্রপাতকূপটি দৃষ্টিগোচর হয়, যেমন গ্রীষ্মকালে সুবর্ণরেখা নদীতে কিন্তু হুড্র জলপ্রপাতের তলদেশে সৃষ্ট প্রপাতকূপটি সম্পূর্ণভাবে দেখা যায়। এবার প্রপাতকূপটা তোমরা বুঝতে পারলে জিনিসটা কি হলো, জলপ্রপাত যেখানটায় হবে সেই নিচে জলস্রোতের সঙ্গে পতিত শিলাখণ্ডের আঘাতে গোলাকৃতি একটা কি হয়, গহ্বরের সৃষ্টি হয়, এটাই হলো প্রপাতকূপ। আবার দেখো মন্থকূপ। এবার মন্থকূপটা কি, পার্বত্য অঞ্চলের নদী গতিপথে থাকে বন্ধুর। হ্যাঁ, পার্বত্য অঞ্চলে যখন নদীটা বয়ে আসে সেই জায়গাটার বন্ধুর মানে হচ্ছে একদম এবড়ো খেবড়ো উঁচু নিচু থাকে। এখানে নদীর জল পাক খেতে খেতে বয়ে যায়
এর ফলে জলস্রোতের বাহিত শিলাখণ্ডগুলো ঘুরতে ঘুরতে অবঘর্ষণ প্রক্রিয়ায় কিন্তু এগুলো ছুটে বেড়ায় এবং ছোট ছোট গর্তের সৃষ্টি করে। এছাড়া কখনো কখনো নদীর গর্ভে শিলার সঙ্গে ভেঙে স্থানে আটকে গিয়ে সেখানে জল ঘূর্ণি সৃষ্টি করতে দেখা যায়। তখন বুদবুদ ক্ষয়ের মাধ্যমে নদীগর্ভে গোলাকার গর্তের উদ্ভব ঘটে। নদীগর্ভে সৃষ্ট এরূপ উলম্ব গর্তগুলোকেই মন্থকূপ বলা হয়। এবার দেখো ছবিতে দেখো, এই যে নদী গর্ভ, এটা পুরাটা দিয়ে নদীর জল আসে, আর এখানটায় হচ্ছে কি হয়, যে মাঝে মাঝে দেখো ছোট ছোট গর্ত, এই গর্তগুলোকে পটল বা মন্থকূপ বলা হয়। আজকের মতন এতটুকুনি নদীর কার্যের মধ্যে থাকলো। এর পরের দিন আমি সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।